একজন ডাক্তার তার আয়কর রিটার্ন অনলাইনে কিভাবে জমা দিবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। আমি এইখানে একজন ডাক্তারের আয়ের তথ্য উপস্থাপন করেছি। এই তথ্য অনুযায়ী আমরা ডাক্তারের আয়কর রিটার্নটি পূরণ করব। তো শুরুতে আমরা দেখে নিই ডাক্তারের আয় সম্পর্কে এখানে কি বলা আছে। জনক সুজন হালদার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তিনি 30শে জুন 2025 তারিখে সমাপ্ত আয় বর্ষে হাসপাতাল থেকে নিম্নরূপ বেতন ভাতা পেয়েছেন। মূল বেতন 50,000 টাকা। 12 মাসে উনি পেয়েছেন 3,60,000 টাকা। বাড়ি ভাড়া পেয়েছেন টোটাল 1 লক্ষ টাকা। চিকিৎসা ভাতা পেয়েছেন মাসে 2,000 টাকা করে, বছরে 24,000 টাকা। উৎসব ভাতা দুটি মূল বেতনের সমপরিমাণ, সর্বমোট পেয়েছেন 1 লক্ষ টাকা। এছাড়া স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে আয় বর্ষে তিনি মাসে 5,000 টাকা চাঁদা দিয়েছেন, আর নিয়োগকর্তা সমপরিমাণে চাঁদা জমা দিয়েছেন। এখানে নিয়োগকর্তা বলতে ওই হাসপাতাল কর্তৃপক্ষ, তারাও মাসে 5,000 টাকা করে ডক্টর সুজন হালদারের পক্ষে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে জমা দিয়েছেন। এরপরে দেখুন ওনার আয় সম্পর্কে আর কি বলা আছে। জনাব সুজন প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন। তিনি প্রতিদিন গড়ে 10 জন নতুন রোগী ও 10 জন পুরাতন রোগী দেখেন। নতুন রোগীর ফি 500 টাকা ও পুরাতন রোগীর ফি 300 টাকা। তিনি বছরে 300 দিন রোগী দেখেন। করদাতা কোনো খাতাপত্র সংরক্ষণ করেন না। তিনি আয় বর্ষে একটি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 11,000 টাকা ডিপিএস হিসেবে জমা প্রদান করেন। অর্থাৎ এইখানে আমরা পেলাম যে জনাব সুজন হালদার ওনার বেতন থেকে আয় আছে এবং প্রাইভেট প্র্যাকটিস থেকে আয় আছে এবং ওনার মাসিক 11,000 টাকার একটি ডিপিএস আছে। এখন এই তথ্যের ভিত্তিতে আমরা ওনার আয়কর রিটার্নটি প্রস্তুত করব। তো আমরা আয়কর রিটার্ন ফর্মে যাই। এই রিটার্নে লগ ইন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। প্রথমে লেখা থাকবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্ন স্কিম সেলফ, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। আমরা যেহেতু করবর্ষ 2025-26 আয়কর রিটার্ন দিচ্ছি, সেহেতু এইখানে লেখা দেখতে পারবেন যে 2025-26। আর ওনার ইনকাম হচ্ছে 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত। যেহেতু ওনার কোনো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নাই, সেহেতু এখানে নো সিলেক্ট করা আছে। আর হেডস অফ ইনকামের ঘরে ওনার যেহেতু চাকরি থেকে ইনকাম আছে, সেহেতু আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে সিলেক্ট করে দিব। আর ওনার প্রাইভেট প্র্যাকটিস থেকে ইনকাম আছে, সেহেতু আমরা এখানে ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করে দিব। এছাড়া যদি ওনার কোনো আয় থাকতো, যেমন ওনার যদি বাড়ি ভাড়া থাকতো, সেক্ষেত্রে আমরা ইনকাম ফ্রম রেন্ট সিলেক্ট করে দিতাম। ওনার যদি কৃষি থেকে আয় থাকলে ইনকাম ফ্রম এগ্রিকালচার সিলেক্ট করতাম। এবং উনি যদি ব্যাংক থেকে কোনো ব্যাংক ইন্টারেস্ট পেতেন, সেক্ষেত্রে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস সিলেক্ট করে দিতাম। আর আদার্স ইনকাম থাকলে ইনকাম ফ্রম আদার সোর্সেস সিলেক্ট করে দিতাম। যেহেতু আমাদের এই রিটার্নের ক্ষেত্রে শুধুমাত্র চাকরি থেকে এবং ব্যবসা থেকে, অর্থাৎ প্রাইভেট প্র্যাকটিস থেকে আয় আছে, সেহেতু আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম বিজনেসটি সিলেক্ট করে দিয়েছি। এর পরের অপশানে যদি কোনো একটি প্রযোজ্য হয়, তাহলে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। আর যদি না প্রযোজ্য হয়, সেক্ষেত্রে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এডিশনাল ইনফরমেশনে ওনার মেইন সোর্স অফ ইনকামটা সিলেক্ট করে দিতে হবে। আমি ধরে নিচ্ছি যে উনি ঢাকার উত্তরাতে থাকেন, সেহেতু আমি এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিয়েছি। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে প্রযোজ্য, সেই প্রযোজ্য লোকেশনটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপরের অপশনগুলো যদি আপনাদের প্রযোজ্য হয়, তাহলে সিলেক্ট করবেন, না হলে সিলেক্ট করার দরকার নেই। আর যেহেতু ওনার ডিপিএস আছে, সেহেতু আমাদের এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইয়েস থাকবে। আর যদি কোনো বিনিয়োগ না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে নো সিলেক্ট করে দিবেন। আর উনি যদি পূর্বের কোনো ইনকাম যদি উনি ডিসক্লোজ করতে চান, সেক্ষেত্রে এখানে ইয়েস সিলেক্ট করবেন, অথবা আপনার এখানে নো সিলেক্ট করাই থাকবে। আর আইটি 10B রিকোয়ারমেন্ট, জনাব সুজন হালদারের ইনকাম 50 লক্ষ টাকার উপরে হলে ইয়েস থাকবে, না হলে নো থাকবে। গাড়ি থাকলে ইয়েস থাকবে, না হলে নো। এইভাবে আপনারা দেখে নেবেন কোন কোন ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে। আমার এই রিটার্নের ক্ষেত্রে এইগুলো কোনোটি প্রযোজ্য নয়, সেহেতু সবগুলি নো থাকবে। শুধুমাত্র শেষের যে আইটি 10B ইয়েস সিলেক্ট করা থাকবে। এখানে অনেকেই প্রশ্ন করেন যে আইটি 10B কেন ইয়েস সিলেক্ট করতে হবে। এখানে ইয়েস সিলেক্ট করার অর্থ হচ্ছে যে আমি আমার যে সম্পদ আছে, সেই সম্পদের বিস্তারিত আমি এখানে এই রিটার্নে উল্লেখ করব। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অভিমত হচ্ছে আপনারা সবসময় আপনাদের সম্পদের বিস্তারিত বিবরণটি রিটার্নে উল্লেখ করে দিবেন। যাই হোক, আমরা 7 কন্টিনিউ করে পরের সেকশনে যাই। ইনকাম ডিটেলসে প্রথমে আসবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এইখানে এমপ্লয়মেন্ট টাইপে প্রাইভেট আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেল এটি সিলেক্ট করে দিবেন।
উনি যদি সরকারি হাসপাতালে চাকরি করতেন সেই ক্ষেত্রে ওনার গভর্নমেন্ট পে স্কেলটি সিলেক্ট করে দিতে হতো। যেহেতু উনি প্রাইভেট হাসপাতালে চাকরি করেন সেহেতু আমরা এখানে প্রাইভেট আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেলটি সিলেক্ট করে দিলাম। নেম অফ দ্য এমপ্লয়ার, এইখানে আপনার ওনার কোম্পানির নামটি উল্লেখ করে দিবেন বা ওনার হাসপাতালের যে নামটি সেইটি উল্লেখ করে দিবেন যে হাসপাতালে উনি চাকরি করেন। আমি এখানে জাস্ট একটি উদাহরণস্বরূপ হিসাবে এবিজি হসপিটালটি লিখে দিলাম। ডেজিগনেশন, ডাক্তারের যে ডেজিগনেশন সেইটি উল্লেখ করে দিবেন। আমরা এখানে ওনার ডেজিগনেশন উল্লেখ করেছি যে কনসালটেন্ট। এরপরে যদি একটু নিচের দিকে আসি পার্টিকুলারসে, ওনার বেসিক স্যালারি উল্লেখ করতে হবে। উনার বেসিক স্যালারি হচ্ছে সর্বমোট বছরে ৩,৬০,০০০ টাকা। হাউস রেন্ট উনি পান ১,০০,০০০ টাকা। মেডিকেল অ্যালায়েন্স পান ২৪,০০০ টাকা। কনভেন্স পান না, ফেস্টিভ্যাল অ্যালায়েন্স পান ১,০০,০০০ টাকা। আর ওনার পক্ষে হয়ে ওনার যে নিয়োগকর্তা অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ ওনার হয়ে প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে, বছরে ৬০,০০০ টাকা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের টাকা জমা দেন, সেইটাও ওনার আয়ের অংশ। সেই ক্ষেত্রে এখানে আমরা ৬০,০০০ টাকা উল্লেখ করে দিলাম। এছাড়া যদি চাকরি থেকে ওনার আর কোনো আয় থাকে সেই আয়টাও এখানে উল্লেখ করতে হবে। যেমন এরিয়ার স্যালারি, এডুকেশন অ্যালায়েন্স, এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্স, গ্র্যাচুইটি, ইন্টারেস্ট অ্যাক্রুড অন আরপিএফ, লিভ অ্যালায়েন্স, আদার বোনাস বা আদার যেগুলো আছে সেগুলো আপনারা এই ঘরগুলো দেখে নিবেন। ওনার চাকরি থেকে আর কোনো আয় নাই সেহেতু আমাদের ক্ষেত্রে এই তথ্যগুলি যথেষ্ট। এরপরে আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন এর পরের যে ইনকাম আছে সেই ইনকাম অপশনে চলে আসবে। তার আগে আপনারা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের যে ওনার যে চাকরিতে হতে আয়ের যে সামারি সেই সামারিটা এক নজর দেখে আসতে পারেন। প্রাইভেট কোম্পানির চাকরিজীবীদের ক্ষেত্রে ওনার সর্বমোট যে আয়ের ৩ ভাগের ১ ভাগ অথবা ৫,০০,০০০ টাকা, এই দুইটির ভিতরে যেটি সর্বনিম্ন হবে সেই পরিমাণ ওনারা ট্যাক্স এক্সেম্পটেড পেয়ে থাকেন। আমাদের এই রিজনের ক্ষেত্রে ওনার টোটাল ইনকামের ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ ২,১৪,৬৬৭ টাকা, এই পরিমাণ টাকাটা ওনার টোটাল আয় থেকে উনি ট্যাক্স এক্সেম্পটেড পাচ্ছেন। যাই হোক, আমরা এখন পরের ইনকামটি ইনপুট দিই। এখানে ইনকাম ফ্রম বিজনেসে ওনার প্রাইভেট প্র্যাকটিস থেকে যে আয় হয় সেই আয়টি আমাদেরকে উল্লেখ করতে হবে। সেই জন্য বিজনেস ক্যাটাগরিতে আমরা প্রথম যে অপশনটি আছে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম, এইটি সিলেক্ট করে দিব। এরপরে বিজনেস টাইপ, দেখুন বিজনেস টাইপে কি লিখতে হবে, ফর এক্সাম্পল ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, আদার্স। অর্থাৎ ওনার যে বিজনেস সেই বিজনেস সম্পর্কে লিখতে হবে বা ওনার যে আয়ের সোর্স সেই আয়ের সোর্স সম্পর্কে লিখতে হবে। ডাক্তারের কনসালটেন্সি যেহেতু একটি প্রফেশনাল ইনকাম সেহেতু আমরা এখানে লিখে দিচ্ছি প্রফেশনাল ডাক্তার। আর বিজনেস নেমের ক্ষেত্রে কি লিখতে হবে আমরা যদি একবার একটু দেখে নিই, দ্য নেম ইফ এনি অফ ইয়ার সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস আর প্রফেশন, ইউ মে এন্টার দ্য নেম অ্যাজ মেনশন ইন দ্য ট্রেড লাইসেন্স। ওনার নামে যদি কোনো ট্রেড লাইসেন্স করা থাকে অর্থাৎ ওনার কোনো ক্লিনিক থাকে বা কোনো চেম্বার থাকে এবং সেই চেম্বার বা ক্লিনিকের নামে যদি কোনো ট্রেড লাইসেন্স করা থাকে তাহলে ট্রেড লাইসেন্সের যে নামটি আছে সেই নামটি এই বিজনেস নামের এখানে লিখে দিতে হবে। আর যদি কোনো ট্রেড লাইসেন্স না করা থাকে, কোনো ক্লিনিক ওনার নামে না থাকে, চেম্বারে যদি কোনো নির্দিষ্ট নাম না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ওনার নামটি এই বিজনেস নামের ঘরে লিখে দিবেন। আমরা এখানে ওনার নামটাই লিখে দিচ্ছি। আর বিজনেস অ্যাড্রেস উনি যেইখানে প্রাইভেট প্র্যাকটিস করেন সেইখানকার অ্যাড্রেসটাই দিতে হবে। আমরা জাস্ট উদাহরণের সাথে আমরা এখানে ওনার জাস্ট একটা এক্সাম্পল হিসাবে একটা অ্যাড্রেস লিখে দিলাম। এরপরে ইনকাম সামারিতে আমাদের এই রিটার্নের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উনি প্রতিদিন ১০টি নতুন রোগী দেখেন। আর প্রতিদিন যার জন্য ওনার ফি প্রতি ১০ জন নতুন রোগীর জন্য ফি ৫০০ টাকা। আর ইনকামের ক্ষেত্রে যেহেতু উনি প্রতিদিন ১০ জন নতুন রোগী দেখেন এবং প্রত্যেক রোগীর ভিজিটিং ফি ৫০০ টাকা, সেহেতু যেহেতু উনি প্রতিদিন ১০ জন রোগী দেখেন, দেখেন,
যেহেতু উনি প্রতিদিন 10 জন নতুন রোগী দেখেন এবং প্রত্যেক রোগীর জন্য যেহেতু উনি প্রতিদিন 10 জন নতুন রোগী দেখেন এবং প্রত্যেক রোগীর ভিজিটিং ফি ৳500, সেহেতু ওনার নতুন রোগীর ক্ষেত্রে প্রতিদিন ইনকাম হয় ৳৫,০০০ আর পুরাতন রোগীর ওনার ভিজিটিং ফি ৳৩০০ এবং উনি প্রতিদিন 10 জন পুরাতন রোগী দেখেন। সেই হিসেবে উনার প্রতিদিন পুরাতন রোগীর দেখে ইনকাম হয় ৳৩,০০০, অর্থাৎ প্রতিদিন উনার ইনকাম হয় ৳৮,০০০। আর উনি বছরে ৩০০ দিন রোগী দেখেন, সেই ক্ষেত্রে উনার বছরে ইনকাম হচ্ছে ৳২৪,০০,০০০। আমরা এই ২৪ লক্ষ ইনকামটি ওনার টোটাল রিসিপ্টের ঘরে লিখে দিই। আর যেহেতু এটি প্রফেশনাল ইনকাম সেহেতু গ্রস প্রফিটও সেম হবে। সেহেতু আমরা এই গ্রস প্রফিটের ক্ষেত্রেও ৳২৪,০০,০০০ উল্লেখ করে দিলাম। আর পরের ঘরে দেখুন লেখা আছে কি জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড আদার এক্সপেন্সেস। আমরা এই এক্সাম্পলে দেখেছিলাম যে করদাতা কোনো খাতাপত্র সংরক্ষণ করেন না, অর্থাৎ উনি কোনো হিসাব রাখেন না। সেহেতু আইন অনুযায়ী ধরা যায় যে ওনার যে টোটাল ইনকামের ৩ ভাগের ১ ভাগ হচ্ছে ওনার খরচ। তাই এই ৳২৪,০০,০০০ ৩ ভাগের ১ ভাগ ৳৮,০০,০০০। ৳৮,০০,০০০ হচ্ছে ওনার খরচ। আমরা রিটার্নে খরচ হিসেবে লিখলাম ৳৮,০০,০০০। সেই ক্ষেত্রে ওনার নেট ইনকাম দাঁড়ালো বা নেট প্রফিট দাঁড়ালো ৳১৬,০০,০০০। আর যেহেতু উনি কোনো বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করেন না, সেক্ষেত্রে আপনারা নো দিয়ে দিবেন। দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আসলে রিবেট। আমরা উদাহরণে দেখেছিলাম যে উনি প্রত্যেক মাসে ৳৫,০০০ করে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন এবং নিয়োগকর্তাও ওনার পক্ষ হয়ে আরও ৳৫,০০০ স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন, অর্থাৎ ৳১০,০০০ প্রত্যেক মাসে ওনার রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। সেই হিসেবে বছরে ওনার জমার পরিমাণ হচ্ছে টোটাল ৳১,২০,০০০। তাই এই যে এইখানে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এই ঘরে এমপ্লয়ার নেম অর্থাৎ ওনার প্রতিষ্ঠানের নামটা লিখবেন। ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এবি হসপিটাল। সেলফ কন্ট্রিবিউশন ওনার বছরে কন্ট্রিবিউশন হচ্ছে টোটাল ৳৬০,০০০। আর ওনার এমপ্লয়ার বা নিয়োগকর্তার কন্ট্রিবিউশন হচ্ছে ৳৬০,০০০। এই টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে ৳১,২০,০০০। এছাড়া উনি মাসে ৳১১,০০০ একটি ডিপিএস করেছেন। সেক্ষেত্রে আমরা এই ডিপিএস ইনভেস্টমেন্টটা এখানে উল্লেখ করে দিব। সেক্ষেত্রে এই ১ম ঘরে ব্যাংকের নাম লিখতে হবে। আমাদের ওই উদাহরণে কোনো ব্যাংকের নাম ছিল না, কিন্তু আপনারা যখন রিটার্ন করবেন তখন ব্যাংক স্টেটমেন্ট সামনে নিয়েই করবেন এবং সেখানে আপনাদের ব্যাংকের নাম থাকবে। আপনারা ওই ব্যাংক স্টেটমেন্ট দেখে ব্যাংকের নামটি উল্লেখ করে দিবেন। আমাদের জাস্ট এই রিটার্ন করার সাথে আপনাদের দেখার জন্য আমি জাস্ট ১ম টাই এবি ব্যাংক পিএলসি এটি সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার এইখানে ওনার ডিপিএস এর যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। কন্টিনিউ করার জন্য আমি এখানে জাস্ট 0 দিলাম। ডিপোজিট অ্যামাউন্ট উনি মাসে ৳১১,০০০ করে জমা দেন, অর্থাৎ বছরে জমা দেন। আমরা যদি ক্যালকুলেশন করি ৳১,৩২,০০০। তাই আমরা এখানে ৳১,৩২,০০০ লিখে দিচ্ছি। কিন্তু যেহেতু আইন অনুযায়ী সর্বোচ্চ উনি ৳১,২০,০০০ পর্যন্ত এই ইনভেস্টমেন্টের সুবিধা, রিবেট সুবিধা নিতে পারবেন। তাই এখানে অ্যালাওয়েবল অ্যামাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে ৳১,২০,০০০ এবং ওনার টোটাল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট ফর রিবেটের পরিমাণ দাঁড়িয়েছে ৳২,৪০,০০০। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এক্সপেন্ডিচার অপশন এসেছে। এই ক্ষেত্রে ওনার যে টোটাল পারিবারিক খরচ, সেই পারিবারিক খরচগুলো এখানে উল্লেখ করতে হবে। আমাদের এই এক্সাম্পলে কোনো পারিবারিক খরচের কথা কিন্তু উল্লেখ ছিল না। আ সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই রিটার্নটি কন্টিনিউ করার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুধুমাত্র এখানে এক্সপেন্সেস ফর ফুড, ক্লোদিং অ্যান্ড এসেনশিয়াল এ আমি ধরে নিচ্ছি যে ওনার টোটাল বাৎসরিক খরচ হচ্ছে ৳৫,০০,০০০। কিন্তু আপনারা আপনাদের প্রকৃত খরচটা এখানে উল্লেখ করে দিবেন এবং তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে অপশনটি হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। এইখানে যদি উনি গত বছরের রিটার্ন জমা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ইম্পোর্টেন্ট অটোফিল এ ক্লিক করলেই কিন্তু ওনার গত বছরের সকল অ্যাসেটস এবং লায়াবিলিটিস এর তথ্য চলে আসবে। আর যদি গত বছর রিটার্ন জমা না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওনার এইখানে এই তথ্যগুলো নতুনভাবে দিতে হবে।
আমি এই অ্যাসেট পার্টটি সম্পর্কে এই ভিডিওতে আর বিস্তারিত বলছি না, কারণ এইটা একটি পূর্ণাঙ্গ আলোচনার দাবি রাখে এবং এই একটা ভিডিওতে আসলে সবকিছু কভার করা সম্ভব নয়। তাই আমি চেষ্টা করব এই অ্যাসেট পার্ট নিয়ে এর পরবর্তীতে একটি আলাদা ভিডিও করতে, যেই ভিডিওতে আমি উল্লেখ করব কিভাবে আপনার অ্যাসেটস এবং লায়াবিলিটিস গুলো এই রিটার্ন সিস্টেমে এন্ট্রি দিবেন। শুধুমাত্র আমাদের এই রিটার্নটি করার আমি ধরে নিচ্ছি যে উনার এর আগেও গত বছর রিটার্ন করা ছিল এবং উনার রিটার্নের টোটাল গ্রস ওয়েলথ ব্যালেন্স ছিল 20 লক্ষ টাকা। এবং আমরা এখানে যেহেতু এক্সাম্পলে দেখেছি যে উনার একটা ডিপিএস আছে, সেহেতু আমরা এই ডিপিএসটা এখানে এন্ট্রি দিয়ে দিই। ডিপিএস এন্ট্রির ক্ষেত্রে এখানে ফিন্যান্সিয়াল অ্যাসেটসটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখুন এইখানে ডিপিএস লেখা আছে, ডিপিএসটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনি ব্যাংকটা সিলেক্ট করে দিবেন এবং অ্যাকাউন্ট নম্বর লিখে দিবেন। আর ব্যালেন্সটা উল্লেখ করে দিতে হবে। ধরে নিচ্ছি যে উনি বছরের শুরুতেই ডিপিএসটি ওপেন করেছেন, সেহেতু ব্যালেন্স হবে ১,৩২,০০০ টাকা। এই ব্যালেন্সটা আপনারা ওই ডিপিএস স্টেটমেন্টের একদম নিচে পাবেন। আপনাদের যে প্রকৃত স্টেটমেন্টের ব্যালেন্স, সেই ব্যালেন্সটাই আপনারা এখানে উল্লেখ করে দিবেন। আর যেহেতু উনার রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে, সেহেতু আমাদের এখানে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স ফান্ডেও বিস্তারিত তথ্য দিতে হবে। এখানে নেম অফ এমপ্লয়ের ক্ষেত্রে ওনার প্রতিষ্ঠানের নাম, পার্টিকুলারস অফ ফান্ডে আপনার ফান্ডের নামটা লিখে দিবেন। যেমন আমাদের ফান্ডের নাম আছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটি ফান্ডেরই কিন্তু একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বর থাকে। এই অ্যাকাউন্ট নম্বরটি আপনার নিয়োগকর্তা কর্তৃপক্ষ থেকে জেনে নিবেন। আমি এইখানে জাস্ট আমার রিটার্ন করার সুবিধার্থে আমি জাস্ট ০ দিয়ে দিচ্ছি এবং ওই প্রত্যেক বছরে যেহেতু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হচ্ছে, সেহেতু একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। সেই ব্যালেন্সের পরিমাণটাও এখানে উল্লেখ করে দিবেন। আমি জাস্ট রিটার্নের করার সুবিধার্থে এখানে এই বছরের ব্যালেন্সটাই শুধুমাত্র উল্লেখ করলাম। এরপরে আর বিস্তারিত যেগুলো আছে, উনার ফার্নিচার থাকতে পারে, গোল্ড থাকতে পারে বা আদার অ্যাসেট থাকতে পারে, সেইগুলো উল্লেখ করে দিতে হবে। যেহেতু এই বিষয়ে বিস্তারিত এখানে তথ্য নাই, সেহেতু আমি আমাদের যে বাদবাকি ব্যালেন্স আছে, আমি যদি একটু নিচের দিকে যাই, আমাদের ডিফারেন্স আছে কত? ৩৪,৯২,০০০ টাকা। আমি ধরে নিচ্ছি যে এই টাকাটা উনার ক্যাশ ইন হ্যান্ডে আছে। তাই এই অ্যামাউন্টটি আমরা ক্যাশ ইন হ্যান্ডে দেখিয়ে দিব। একটু উপরের দিকে উঠলে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ক্যাশ ইন হ্যান্ডে এই অ্যামাউন্টটা উল্লেখ করে দিবেন। অ্যামাউন্টটা উল্লেখ করার পর দেখবেন একদম নিচের দিকে ডিফারেন্সে 0 আসবে। যখন 0 আসবে তখন মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে আপনার রিটার্নের যে এন্ট্রিগুলো আছে, অ্যাসেটস এবং লায়াবিলিটিসের যে এন্ট্রিগুলো আছে, সেগুলো ঠিকঠাকই আছে। এরপরে সব ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর একদম নিচের দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের এখানে অটোমেটিক ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে উনার টোটাল গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেটের পরিমাণ দাঁড়িয়েছে ২,৬৪,৮৩৩ টাকা, যেক্ষেত্রে উনি রিবেট পাইছেন ৩৬,০০০ টাকা এবং ওনার এখন নেট পেয়েবল আছে ২,২৮,৮৩৩ টাকা। এর ভিতরে যদি ওনার প্রতিষ্ঠান থেকে টিডিএস কেটে রাখে, সেক্ষেত্রে আপনাদেরকে ওই টিডিএসটা অ্যাডজাস্ট করতে হবে। আর যদি কোনো টিডিএস না থাকে, তাহলে পুরো টাকাটাই ওনাকে পেমেন্ট করতে হবে। তারপরে এই রিটার্নটি সাবমিট করতে হবে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখন দেখুন ওনাদের পেয়েবল দেখাচ্ছে ২,২৮,৮৩৩ টাকা। যখন ওনার এই টাকাটা পেমেন্ট করা হয়ে যাবে, তখন ওনার টোটাল পেমেন্ট আসবে এখানে ২,২৮,৮৩৮ টাকা এবং পেয়েবলে ০ আসবে। যখন পেয়েবল ০ আসবে, তখন আপনারা রিটার্নটি ভালো করে চেক করে তারপরে প্রসিড টু অনলাইনে রিটার্নে ক্লিক করে রিটার্নটি সাবমিট করতে হবে। তো এই ছিল একজন ডাক্তারের আয়কর রিটার্ন কিভাবে করতে হয় তার মোটামুটি বিস্তারিত। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু আয়, ব্যয়, সম্পদের হিসাব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই রিটার্নের সব ধরনের তথ্য দিয়ে আসলে রিটার্ন করা সম্ভব না। আমি চেষ্টা করেছি মোটামুটি একজন ডাক্তারের যে বেসিক যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো কভার করতে। এবং আমার ইচ্ছা আছে যে এর পরবর্তীতে বিভিন্ন প্রফেশন যারা আছেন, তাদেরও আয়কর রিটার্ন কিভাবে দাখিল করবেন, সেই বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও করতে। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে এবং কি ধরনের ভিডিও চান, সেই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী নতুন ভিডিও তৈরি করতে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।